রেশিওটা থাকতো 3:5, পরে রেশিওটা সাপোজ থাকতো 7:8, তাহলে কী করতাম, এখানে দেখো 3 থেকে 7 হয়েছে মানে 4 ডিফারেন্স, এখানে 5 থেকে 8 হয়েছে মানে 3 ডিফারেন্স, তার মানে ডিফারেন্সটা এখানে সেম না। তাহলে কী করে এখানে ডিফারেন্সটা আমরা সেম করবো? দ্য রেশিও অফ এজেস অফ রাহুল অ্যান্ড দীপেশ ইজ 3:5. 10 years later this ratio becomes 5:7. What is the present age of Dipesh? আচ্ছা, প্রেজেন্ট এজের রেশিও কত দেওয়া আছে? 3:5, অ্যান্ড 10 ইয়ার্স বাদে রেশিও কত দেওয়া আছে? 5:7. হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ দীপেশ? তো এইরকম অঙ্কগুলো আমরা কী করে করবো, যেখানে প্রেজেন্ট এজের রেশিও একটা দিয়ে দেবে এবং কিছু বছর বাদে রেশিও দিয়ে দেবে, সেখান থেকে যে কোনো একজনের বা তাদের বয়স বার করতে দেবে। প্রেজেন্ট এজের রেশিও আছে 3:5 অ্যান্ড 10 বছর বাদে রেশিও আছে 5:7। এবার এখানে 3 থেকে 5 হয়েছে, তো কত এখানে ডিফারেন্স হয়েছে? 2, অ্যান্ড এখানে 5 থেকে 7 এখানে হয়েছেও 2, তাহলে তো ডিফারেন্স সেম হয়ে গেল। তার মানে 3 থেকে 5 গেলেও 2 দিয়ে আমাদের যোগ করতে হবে এবং 5 থেকে 7 গেলেও 2 দিয়ে যোগ করতে হবে। ডিফারেন্সটা কেন সেম করতে হবে? কারণ 10 বছর বাদে মানে কি, 10 বছর বাদে রাহুলের বয়সে 10 বছর বাড়বে, দীপেশের বয়সে 10 বছর বাড়বে, দুজনের বয়সেই সেম ইয়ার্সে বাড়বে, তাই তো? এখানে কি আছে? 5 থেকে 3 গেলে 2, এখানেও 7 থেকে 5 গেলে 2, তাহলে আমরা দেখতে পেলাম ডিফারেন্সটা এখানে অলরেডি সেম। তাহলে কি বসিয়ে দেবো আমরা এখানে? অনুপাতের ডিফারেন্সের সাথে রিয়েল ডিফারেন্স, এটা 10 ইয়ার্স। আমি যখন অনুপাতের রেশিওর একদম বেসিক কনসেপ্ট করিয়েছিলাম ফার্স্ট ভিডিওটায়, ফার্স্ট বা সেকেন্ডে, সেখানে আমি তোমাদের বলেছিলাম যে সবসময় অনুপাত থেকে রিয়েল ভ্যালু আমরা কী করে বার করব? অনুপাতের ভ্যালুর সঙ্গে রিয়েল ভ্যালু ইকুয়াল করিয়ে আমরা 1-এর ভ্যালুটা বের করব। তাহলে এখানে 1-এর ভ্যালু কী হবে? 5 ইয়ার্স, তাই তো? তাহলে 1-এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 5 ইয়ার্স। তাহলে এখানে কী দিয়েছে? হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ দীপেশ? তাহলে প্রেজেন্ট এজ অফ দীপেশ কোনটা হয়ে যাচ্ছে? 5 ইয়ার্স। তাহলে প্রেজেন্ট এজ অফ দীপেশ কী হয়ে যাচ্ছে? 5। এখানে 5 হচ্ছে অনুপাতের ভ্যালু, তাহলে অনুপাতের ভ্যালুটা কী করে পাবো? 5 ইন্টু 1-এর ভ্যালুটা যেটা আমরা পুট করে দিচ্ছি, তার মানে এটা কত হয়ে গেল? 25 ইয়ার্স, তাই তো? তাহলে দীপেশের বয়সটা কত পেয়ে গেলাম আমরা? 25 ইয়ার্স। এখানে যদি এই ক্ষেত্রে আমরা 7-এর ভ্যালু এখানে বার করি, তাহলে 7 গুণ 5, এখানে আমরা পেয়ে যাচ্ছি 35। তাহলে এটা কি 10 বছর বাদে, 10 বছর পরের বয়স তো, তাহলে 10 বছর আগের বয়স কী করে পেয়ে যাব? 35 - 10 = 25। সো এইভাবেও আমরা পেয়ে গেলাম যে দীপেশের বয়স 25 বছর। তাহলে আরেকবার আমি কনসেপ্টটা বুঝিয়ে দিই। প্রেজেন্ট এজের রেশিও ছিল হচ্ছে 3:5, 10 বছর বাদে রেশিও হলো হচ্ছে 5:7। 10 বছর বাদে মানে রাহুলের বয়সে 10 বছর ইনক্রিজ হয়েছে এবং দীপেশের বয়সে 10 বছর ইনক্রিজ হয়েছে। তার মানে এই অনুপাতের এই যে ফার্স্ট রেশিওটা আছে, সেকেন্ড রেশিওতে যেতে গেলে দুজনের বয়সে তো নিশ্চয়ই 10 বছরই বেড়েছে, কারোর বয়স 9 বা কারোর বয়স 11 এরকম হয়নি, দুজনের বয়সে 10 বছরই বেড়েছে। তাই আমাদের মোটিভটা সবসময় থাকবে যে প্রেজেন্ট এজের যে রেশিও, সেই রেশিওগুলো থেকে পরের এজের যে রেশিও পাবো, সেই রেশিওর ডিফারেন্সটা যাতে সেম হয়। এখানে দেখছি 3 আছে, এখানে হয়েছে 5, তাহলে এখানে ডিফারেন্সটা হয়ে গেছে 2, এখানে ছিল 5, এখানে হয়ে গেল 7, তাহলে এখানেও হয়ে গেল ডিফারেন্সটা 2। তাহলে এই ক্ষেত্রে দেখলাম আমরা দুটো ক্ষেত্রেই ডিফারেন্স সেম আছে, কিন্তু সব অঙ্কে কিন্তু এরকম থাকবে না, অনেক অঙ্কে ডিফারেন্সটা আলাদা আলাদা থাকবে, সেই ক্ষেত্রে আমাদের ডিফারেন্সটা সেম করতে হবে। তো এই ক্ষেত্রে ডিফারেন্স যেহেতু সেম হয়ে গেছে, তাই আমরা 2-এর ভ্যালুর সাথে রিয়েল ভ্যালুটা মানে যেটা আছে 10 ইয়ার্স, সেটা বসিয়ে আমরা 1-এর ভ্যালু পেয়ে গেছিলাম 5। সো 1-এর ভ্যালু 5 পেয়ে গেছিলাম, মানে দীপেশের বয়সটা যেটা অনুপাতের ভ্যালু ছিল, সেই 5টাকে আমরা 1-এর ভ্যালু দিয়ে গুণ করে দীপেশের বয়সটা পেয়ে গেলাম 25 ইয়ার্স। ক্লিয়ার? আচ্ছা, এবার একটা ছোট্ট করে বলে দিই যে যেই ক্ষেত্রে এটা মানে ওইরকম অঙ্ক থাকলে আমরা ডিটেলসে করব, তাও আমি বলে দিচ্ছি যদি ডিফারেন্সটা সেম না থাকতো তাহলে কী করতাম? যদি আগের রেশিওটা থাকতো 3:5, পরের রেশিওটা সাপোজ থাকতো 7:8, তাহলে কী করতাম? এখানে দেখো 3 থেকে 7 হয়েছে মানে 4 ডিফারেন্স, এখানে 5 থেকে 8 হয়েছে মানে 3 ডিফারেন্স, তার মানে ডিফারেন্সটা এখানে সেম না। তাহলে কী করে এখানে ডিফারেন্সটা আমরা সেম করব? আচ্ছা, কী করে সেম করব? এইখানে 3 আর 5-এর ডিফারেন্স, মানে প্রথম রেশিওতে দুজনের বয়সের ডিফারেন্স কত? এটা 2, সেকেন্ড রেশিওতে দুজনের বয়সের ডিফারেন্স হচ্ছে 1। তাহলে এটাও তো আমাদের মাথায় রাখা উচিত যে দুজনের বয়সের ডিফারেন্সটাও সবসময় সেম হবে। এই তো নয় যে আজকে প্রেজেন্ট এজের যে বয়সে তাদের ডিফারেন্স 10 বছর বাদে তাদের বয়সের ডিফারেন্স আলাদা হয়ে যাবে, সেটা কখনোই সম্ভব না। যদি দীপেশ রাহুলের থেকে 2 বছরে বড় হয়, 10 বছর বাদে সে 2 বছরের বড় হবে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই দুটো আমাদের সেম করাতে হবে। তো এই দুটো আমরা যখন সেম তখন দেখবো অটোমেটিক এই ডিফারেন্সটাও সেম হয়ে গেছে। তো চলো এটা যদি করি আমরা। আচ্ছা, 3 থেকে 5-এর ডিফারেন্স কত হয়েছে? 2। 7 থেকে 8-এর ডিফারেন্স 1, কিন্তু দুজনের বয়সের ডিফারেন্স সবসময় সেম থাকতে হবে। তো সেম থাকতে গেলে এখানে আমরা কি করব? এই ডিফারেন্সটাকে এটা দিয়ে গুণ করব, মানে এই রেশিওটা দিয়ে, এবং এই ডিফারেন্সটাকে আমরা এই রেশিওটা দিয়ে গুণ করব। তাহলে দেখা যায় এই ডিফারেন্সটা কত ছিল? 1, তাহলে 1টাকে 3:5 দিয়ে গুণ করলে 3:5ই হবে।
এবং এর যে ডিফারেন্স ছিল যেটা 2, তো 2কে 7:8 দিয়ে গুণ করলে কত হবে? 7 দুগুণে 14, 8 দুগুণে 16। এবার দেখো তো ডিফারেন্সটা এর কত হয়েছে? 14 থেকে 3 11, এবং এরও 5 থেকে 16 কত হলো? 11 হলো। তো তাহলে কি এই ক্ষেত্রে দুটো ডিফারেন্স অটোমেটিক সেম হয়ে গেল। তো যখন অঙ্কে এই দুটো ডিফারেন্স সেম হবে না, আমরা এইভাবে দুটো ডিফারেন্স সেম করে তারপর আমরা ভ্যালুগুলো বসাবো। কীরকমভাবে করবো সেটা? এখানে 11 হলে এখানে যদি 10 ইয়ার্স হতো, এখানে যদিও 11-এর সাথে 10 ফ্র্যাকশন হয়ে যাবে, তাও যখন অঙ্ক দেবে সেটা মিলিয়েই দেবে যাতে আমাদের একদম অঙ্কটা মিলে যায়। তো এখানে 11 = 10 বসে 1-এর ভ্যালু আমরা পেয়ে যাবো 10/11, এবং 1-এর ভ্যালু যদি পেয়ে যাই তাহলে এখানে 5-এর ভ্যালুও পেয়ে যাবে। এবার যদি এটা যদি রিভাইজড করে 3:5-এর বদলে যদি অন্য কিছু হতো, সাপোজ মানে এখানে যদি 6:10 হয়ে যেত, আমাদের কিন্তু সেই 10-এর ভ্যালুটা বার করতে হতো, তখন কিন্তু 5-এর ভ্যালু দিয়ে বার করে আমরা এক্স্যাক্ট অ্যান্সারটা পাবো না। ঠিক আছে? আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারলে। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানিও। চলো পরের অঙ্কে যাওয়া যাক। 6 pumps of Kirloskar can fill a tank in 7 days, and 2 similar pumps of Usha can fill the same tank in 18 days. What is the ratio of the efficiency of a Kirloskar pump and a Usha pump? What is the ratio of the efficiency of a Kirloskar pump and a Usha pump? Okay, তো 6 পাম্প। আচ্ছা, কির্লোস্কার পাম্প যদি আমরা ধরি প্রথমে, তাহলে সেই কির্লোস্কার পাম্পটা কত দিনে? আচ্ছা, 6টা কির্লোস্কার পাম্প 7 দিনে কী করতে পারে? ফিল করতে পারে একটা ট্যাঙ্ক। ঠিক আছে, তাহলে একটা কির্লোস্কার পাম্প কত দিনে সেই ট্যাঙ্কটা ফিল করতে পারবে? যদি 6টা ফিল করতে পারে 7 দিন হয়ে যাবে, তখন 6 × 7 হয়ে যাবে। ব্যাপারটা ঠিক এরকম টাইপের। 6 জনের করতে 7 দিন, একজনের করতে কত? আমরা কী করতাম? ব্যস্ত সম্পর্কে সোজাসুজি গুণ করে দিতাম না? সরল সম্পর্কে কোনাকুনি গুণ, আর ব্যস্ত সম্পর্কে সোজাসুজি গুণ করে দিতাম। তো ওটা হয়ে গেলো আমাদের 6 × 7। তাহলে একটা কির্লোস্কার পাম্পের ট্যাঙ্কটি ভরতে লাগে 6 × 7 মানে 42 দিন। তারপরে কোন পাম্প আছে? উষা পাম্প। উষা পাম্প 2 সিমিলার উষা পাম্প। তাহলে এখানে আমি দেখাচ্ছি দুটো উষা পাম্পের ট্যাঙ্কটি ভরতে লাগে 18 দিন। তাহলে একটা উষা পাম্পের কত লাগবে? সিমিলারলি 18 × 2, তাই তো? আচ্ছা, এটা আমরা কাটাকুটি করবো না, গুণ করবো না, এটা আমরা রেখে দেবো এই ক্ষেত্রে। এখানে কত হলো? এটা 6 × 7, অ্যান্ড এটা হলো 18 × 2। ঠিক আছে, এই হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য এফিসিয়েন্সি অফ এ মানে কির্লোস্কার পাম্প থেকে উষা পাম্পের এফিসিয়েন্সিটা কত সেটা আমাদের বার করতে বলেছে। আচ্ছা, আমরা কি জানলাম যে একটা কির্লোস্কার পাম্প কত দিনে ট্যাঙ্কটা ভরতে পারে? 6 × 7, অ্যান্ড একটা উষা পাম্প কত দিনে ভরতে পারে? কত দিনে হয়েছিল এটা? 18 × 2। তাহলে এফিসিয়েন্সি রেশিও আমরা কি করে বার করব? আমরা এখানে জানি দিন সংখ্যাটা পেয়ে গেছি। দিন সংখ্যাটা মানে কি? দিন সংখ্যার সঙ্গে এফিসিয়েন্সি কী হবে? নিশ্চয়ই ব্যস্ত সম্পর্ক হবে। দিন সংখ্যা যদি বেশি লাগে, এইদিকে ধরা যাক কির্লোস্কার পাম্পের দিন সংখ্যা 2 দিন লাগে একটা কির্লোস্কার পাম্পের একটা ট্যাঙ্ক ভরতে, এবং উষা পাম্পের একটা উষা পাম্পের সেই ট্যাঙ্কটি ভরতে লাগে কতদিন? ধরা যাক 5 দিন। তাহলে এখানে কার এফিসিয়েন্সি বেশি হবে? নিশ্চয়ই কির্লোস্কার পাম্পের, কারণ সে কম দিনে কাজটা করে ফেলছে, সে কম দিনে একটি পাম্প ভরে ফেলছে। কিন্তু সেই উষা পাম্প সেই পাম্পটি ভরতে লাগাচ্ছে 5 দিন, তার মানে এর এফিসিয়েন্সি নিশ্চয়ই কম। তাহলে এই ক্ষেত্রে কী হবে? তাহলে দিন সংখ্যার সংখ্যা অবশ্যই ব্যস্ত সম্পর্ক হবে। তাহলে এখানে যদি কির্লোস্কার পাম্প অ্যান্ড উষা পাম্পের আমরা দিন সংখ্যার অনুপাত নিই, তাহলে কত হবে? 6 × 7 = 18 × 2। কির্লোস্কার উষা পাম্পের নাম্বার অফ ডেজ কত ছিল? 6 × 7 = 18 × 2। তাহলে এফিসিয়েন্সির সেটা কি হয়ে যাবে? উল্টে যাবে। 18 × 2 = 6 = 7। কারণ দিন সংখ্যার সঙ্গে কর্মক্ষমতার কি বললাম? ব্যস্ত সম্পর্ক। দিন সংখ্যার সঙ্গে কর্মক্ষমতার কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক, ইনভার্সলি প্রপোর্শনাল। এইভাবেই আমরা লিখি, তাই তো? তো এখানে তাহলে কী হয়ে যাবে অ্যান্সারটা? এখানে এটা হয়ে গেল 3 অ্যান্ড 3 × 6 = 18, তাহলে হয়ে গেল 6 = 7 হয়ে গেল। তাহলে এখানে আমাদের কি চেয়েছিল? যে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য এফিসিয়েন্সি অফ এ কির্লোস্কার পাম্প অ্যান্ড এ উষা পাম্প। তাহলে এখানে অ্যান্সারটা হয়ে গেল 6 = 7। ঠিক আছে। 16% can reap 1/5 filled in 6 days. How many percent with same efficiency are required to reap rest of the field in 8 days?
ওকে, এখানে যখন আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক করব, তো সেটা যখন সেই চ্যাপ্টার যখন আমরা শিখব, এই অঙ্কটা খুব সহজেই হয়ে যাবে। আমি একটা ছোট্ট ফর্মুলা আছে, ওটা ওটা থেকে আগে অঙ্কটা দেখিয়ে দিই। আচ্ছা, ফর্মুলাটা কি? m1 h1 d1 by w1 equal to m2 h2 d2 by w2। ঠিক আছে, এটা অন্যভাবেও দেখাবো, এইভাবে যদি আমরা করি তাহলে খুবই সহজ হয়ে যাবে। আচ্ছা, m1 h1 d1 w1 এগুলো কি? m1 মানে যতজন ম্যান এখানে কাজ করবে, যতজন লোক, যতজন শ্রমিক কাজ করবে, সেটা হচ্ছে m1, এটা ফার্স্ট ক্ষেত্রে। ঠিক আছে, এইচটা কি? এইচটা হচ্ছে এখানে আওয়ার, অ্যান্ড ডিটা হচ্ছে ডে, ডাব্লিউটা হচ্ছে ওয়ার্ক, মানে যতটা ওয়ার্ক, মানে এখানে 1/5 অংশ ওয়ার্ক। ঠিক আছে, কোনো একটা ট্যাঙ্ক যদি ফিল করতে হয়, 3/4 অংশ ফিল হলো, বাকি কত ফিল করতে হবে সেইগুলোকে আমরা বলছি ওয়ার্ক। ঠিক আছে, মানে টোটাল কাজের পরিমাণ। এটা কি? কাজের পরিমাণ। ঠিক আছে, ঠিক আছে। তো 16 এখানে m1 কী হবে? 16, h1 কিছু নেই, d1 হবে 6, অ্যান্ড w1 হবে কত? w1 হয়ে যাবে হচ্ছে ফার্স্ট ক্ষেত্রে কত হয়েছিল? 1/5 হচ্ছে ওয়ার্ক। সেকেন্ড ক্ষেত্রে m2 কত? m2 আমাদের ফাইন্ড করতে হবে, ইন্টু h2 নেই, d2 কত দিনে? 8 দিনে, অ্যান্ড w2 হচ্ছে, আচ্ছা 1/5 অংশ কাজ হয়ে গেছে, তাহলে কত অংশ কাজ বাকি আছে? এটা আমরা কী করে বার করি? যখন অংশ দিয়ে দেয় 1 থেকে বিয়োগ করে দিই না, তাহলে এটা কত হয়ে যাবে? 4/5। এখান থেকে আমরা m2টা খুব সহজেই বার করে ফেলতে পারবো। তাহলে m2টা এখানে কি হবে? এখানে 5 কেটে গেল, তাহলে 16 × 6 × 4/8, তাহলে এটা হয়ে গেল 2, এটা হয়ে গেল 3, তাহলে 3 × 16 কত হলো? 48। তাহলে কত, হাউ মেনি পার্সন আর রিকোয়ার্ড টু লিভ রেস্ট অফ দ্য ফিল্ড ইন 8 days? তাহলে 48 জন রিকোয়ার্ড হবে 8 দিনে বাকি অংশটা কাজ করতে। ঠিক আছে, তো আরেকটাভাবে এই অঙ্কটা করা যায়, যেটা হচ্ছে এখানে কি বলেছে? 16 জন পার্সনের 1/5 ফিল্ড রিপ করতে 6 দিন টাইম লাগে। হাউ মেনি পার্সন আর রিকোয়ার্ড টু রিপ রেস্ট অফ দ্য ফিল্ড ইন 8 days? আচ্ছা, হাউ মেনি পার্সন, তাহলে এটাকে এইদিকে লিখবো, 6 days-এ 1/5 ফিল্ড রিপ করতে 16 জন পার্সনের দরকার হয়। তাহলে একদিনে 1/5 ফিল্ড রিপ করতে কতজন এই দিন সংখ্যার সঙ্গে লোক সংখ্যার, মানে যারা কাজ করছে তাদের সম্পর্ক কি আমরা জানি? ব্যস্ত সম্পর্ক। তাহলে এটা কি হয়ে যায়? সোজাসুজি গুণ, আগের অঙ্কটাতেই আমি দেখিয়ে দিলাম। তাহলে একদিনে 1/5 অংশ কাজ করতে যদি 16 × 6 লাগে, তাহলে 4/5 অংশ কত লাগবে? এবার ওয়ার্কের সাথে, মানে যত অংশ কাজ করতে হবে তার সঙ্গে নিশ্চয়ই লোক সংখ্যার সর সম্পর্ক হবে, কারণ কাজ যত বাড়বে লোক সংখ্যাও তত বেশি লাগবে, তাই তো? তাহলে এটা যদি সর সম্পর্ক হয়, এটা কি হয়ে যায়? কোনাগুনি গুণ হয়ে যায়। যেরকম এক অংশ কাজ করতে যদি 5 জন লোকের দরকার হয়, 6 অংশ কাজ করতে কত? 6 × 5 হয়ে যাবে, এরকম টাইপের হয় জিনিসটা। এটা কত হয়েছিল? 16। তাহলে এখানে হয়ে গেলো 16 × 6 × 4, তাহলে এটা আমরা উপরে লিখে ফেলি। একদিনে 4/5 অংশ কাজ করতে কতজন লোকের দরকার হয়? 16 × 6 × 4। এটা হচ্ছে একদিন, এটা কত দিনে? একদিনে। কিন্তু আমাদের কত দিনে চেয়েছে? 8 দিনে। তাহলে 8 দিনে কতজন লোকের দরকার হবে? এখানে দেখো দিন সংখ্যা বেড়েছে, তার মানে কি লোক কম লাগবে। একদিনে যত লোকের দরকার হয় একটা কাজ করতে, 8 দিনে নিশ্চয়ই তার থেকে কমই লোক লাগবে, কারণ ব্যস্ত সম্পর্ক। তো এটা তাহলে কি হয়ে যাবে? ব্যস্ত সম্পর্ক হলে ডিভাইডেড বাই হয়ে যাবে। 8 দুগুণে 16, 6 দুগুণে 12, 4 12 48। তাহলে এখানেও আমরা কি পেলাম? 40 জন লোকের, মানে 48 পার্সনস আর রিকোয়ার্ড টু রিপ রেস্ট অফ দ্য ফিল্ড ইন 8 days। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল অঙ্কটা আশা করি।